আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে সারাদিনই কিন্তু বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে টেলিভিশনগুলোতে আমাদের বিভিন্ন সংবাদ এবং বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয়েছে। একই সঙ্গে সরকারি কিংবা বেসরকারি পর্যায়েও নেওয়া হয়েছে নানা উদ্যোগ, বিভিন্ন সেমিনার, সভা সমাবেশ, র্যালি অনুষ্ঠিত হয়েছে। সবার কাছে কিন্তু একটি বিষয় থাকে প্রতি বছরের এই দিবসটি এলে, মুক্ত গণমাধ্যম। কিন্তু গণমাধ্যম কবে মুক্ত হবে, এটি শুধুমাত্র সেমিনার সভা এর মধ্যে থাকবে, নাকি এর বাইরে বেরোনোর কোনো সক্ষমতা বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশ কিংবা দক্ষিণ এশিয়ার দেশগুলোর পক্ষে আদৌ সম্ভব কিনা? এই প্রশ্ন কিন্তু শুধু আমাদের না, যারা দেখছেন নিশ্চয়ই তাদেরও একই প্রশ্ন রয়েছে। আর সেসব বিষয় নিয়ে আজকে কথা হলো আপনার সঙ্গে। আছে আমি এম এম বাদশা। আমাদের বিষয় মুক্ত গণমাধ্যম এবং রাজনৈতিক বাস্তবতা। আমার সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য সম্মানিত তিনজন অতিথি আমাদের সঙ্গে আছেন। আমার ডানে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব, জাতীয় পার্টি। আমার ডানে আছেন আবু সালেহ আকন, সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, এবং আছেন ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার এবং রাজনীতি বিশ্লেষক। দর্শক, যেমনটি বলছিলাম যে মুক্ত গণমাধ্যম, রাজনৈতিক বাস্তবতা। আসলে কি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যখন আমরা গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত বাকের কথা বলি, একই সঙ্গে কিন্তু রাজনৈতিক বাস্তবতার বিষয়টিকে কোনোভাবে এড়িয়ে চলা যায় না। কারণ এখানে অনেকটাই গণমাধ্যম কিন্তু মুক্ত, স্বাধীন কথা সরকারের পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়, কিন্তু প্রকারান্তরে বিভিন্ন সরকারের আমলে কিন্তু আমরা ভিন্ন চিত্রও দেখেছি। আসলে এই উপমহাদেশ মুক্ত গণমাধ্যম, এটা কি স্বপ্ন নাকি বাস্তবতা? এ বিষয়ে কিন্তু আমরা জানবো। আমি শুরুতে একটু যেতে চাই আবু সালেহ আকন, সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, আপনার কাছে, যে আসলে এই উপমহাদেশে আমরা মুক্ত গণমাধ্যমের স্বপ্ন দেখছি, এটা কি স্বপ্নেই থেকে যাবে নাকি বাস্তব আসলেই সম্ভব? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলা টিভির যে দর্শক আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আজকে এই মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ সহ সারা বিশ্বে যে সাংবাদিকরা রয়েছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরুতে সাংবাদিকদের একটা বিবরণ দিতে চাই, যেহেতু এখানে আমি সাংবাদিক প্রতিনিধি, বাকি যে দুজন আছেন তাদের পরে বলতে একটু সুবিধা হবে। মুক্ত বা স্বাধীন হওয়ার পিছনে অনেকগুলো কাজ, অনেকগুলো কম্পোনেন্ট কিন্তু কাজ করে। আমি বলবো যে সাংবাদিকদের কি কি নাই। আমাকে এটা একজন আমার সিনিয়র ভাই পাঠিয়েছেন। আপনি একটা তালিকা ধরেন সাংবাদিকদের কি কি নাই। প্রথম হচ্ছে সাংবাদিকদের তালিকা নাই বাংলাদেশে। সাংবাদিক নিয়োগে কোনো নীতিমালা নাই, সাংবাদিকদের সুরক্ষার কোনো আইন নাই, সাংবাদিকদের নির্দিষ্ট বেতন নাই, ভাতা নাই, বোনাস নাই, পেনশন নাই, বাড়ি ভাড়া নাই, যাতায়াত নাই, চিকিৎসা ভাতা নাই। পেশা হিসাবে সরকারি ফর্মের যে তথ্য ফর্ম থাকে সেখানে সাংবাদিকতার কোনো ঘর নাই। তারপরে সাংবাদিক হতাহতের কোনো বিচার নাই, সাংবাদিকদের জন্য সরকারি ত্রাণ সহায়তা নাই, স্কুল কলেজের পাঠ্য বইয়ে গণমাধ্যম সংক্রান্ত কোনো নিবন্ধন কোনো প্রবন্ধ কিছু নাই। এরপরে সাংবাদিকদের হতাহতের বিচার নাই, সাংবাদিকদের জন্য সরকারি ত্রাণ সহায়তা নাই, দীর্ঘ দিন সাংবাদিকতা করেও মৃত্যুকালে রাষ্ট্রীয় কোনো মর্যাদা তার নাই, সরকারি কিংবা বেসরকারি পরিবহনের সাংবাদিকদের ভাড়ার কোনো ডিসকাউন্ট নাই, সকল সাংবাদিক সরকারিভাবে প্রশিক্ষণের কোনো সুযোগ নাই, পেশাগত কাজের জন্য কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ক্যামেরা কেনার জন্য কোনোরূপ সহযোগিতা নাই। অথচ দেখেন জেলে যারা আছে তাদের কিন্তু জাল দেয়, কৃষকদের সার দেয়, বীজ দেয়, গরু দেয়, ছাগল দেয়। সাংবাদিকদের কিন্তু এগুলো কিছু নাই। শিক্ষকদের মনে করেন ল্যাপটপ দেয়, এই দেয়, সেই দেয়, দেয় না শিক্ষা উপকরণ। আমাদের কিন্তু কিছু নাই। হামলা মামলা শিকার হলে পাশের মানুষ যে সাংবাদিকদের পাশে দাঁড়াবে, প্রতিবেশী, সেটাও নাই। সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ার জন্য সরকারি কোনো সহযোগিতা নাই, কর্মক্ষেত্রে কোনো নিরাপত্তা নাই। এখন আছে এই পেশায় যা আছে, নাম্বার ওয়ান, দায়বদ্ধতা থেকে সাংবাদিকতা করেন, টেনশন থাকে, নিরাপত্তার অভাব এটা আছে, হামলা মামলার ভয় আছে,
কারাবন্দী হওয়ার ভয় আছে। দুর্নীতি, অন্যায়, অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে আপনাকে নানাভাবে হেনস্থা করবে, চরিত্র হনন করবে, গুপ্ত হামলা করবে, হয়রানি তো আছেই। অপসাংবাদিক, হলুদ সাংবাদিক রটিয়ে ফেসবুক অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে গরম করে দেবে। এরপরে আপনি যদি কোনো মামলার বাদী হন তাহলে পুলিশ আসামি খুঁজে পাবে না, কিন্তু আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয় ঠিকই কিন্তু খুঁজে পাবে। তো এই অবস্থায় সাংবাদিকরা আছে, নাই এবং কি আছে সাংবাদিকদের সেটা আমি বিবরণ দিলাম। তো এরপরে আসি আলোচনায়। এই যে নাই, যে অনেকগুলো নাইয়ের মধ্যে আমরা গণমাধ্যমের কর্মীরা আছি, যে এই নাইয়ের জন্য দায়ী কারা আসলে? দায়ী আমরাও দায়ী, তারপরে এই যে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছেন ওনারা দায়ী, তারপরে আমাদের যারা সিনিয়র আছেন তারা দায়ী, সবাই দায়ী। হ্যাঁ, রাষ্ট্রের যে কাঠামোগত যে অবস্থাটা সেটা বলা হয় যে চতুর্থ স্তম্ভ, কিন্তু একটি রাষ্ট্রের যখন গণমাধ্যমের কোনো স্ট্রাকচার এখনো করতে পারেনি, একটি 54 বছরের একটি দেশ, এগুলো মনে করে যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তারপরে জাতির বিবেক, জাতির আয়না, এগুলো ফালতু কথা। এগুলো মনে করেন আমাদেরকেও আমরা সাংবাদিক, কিছু সাংবাদিক আর কি রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, ধনাঢ্য ব্যক্তি বলেন, প্রভাবশালী ব্যক্তি বলেন, এদেরকে তেল দিই না। আবার আমাদেরকেও কিছু লোকজন এইভাবে এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, জাতির বিবেক, জাতির আয়না, হ্যাঁ, এইগুলো বলে একটু তেল দেয়। আসলে এগুলো ফালতু কথা, এর কিচ্ছুই নাই, এর কিচ্ছু নাই। আমরা আছি, কিভাবে চলতেছে সেটা তো আমরা নিজেরাই দেখতেছি, ভুক্তভোগী আমরা। এরপরেও আমরা কিন্তু সাংবাদিকতা করে যাচ্ছি। কারণ একটা বিপদগ্রস্ত মানুষ যায় কোথায়? পুলিশের কাছে যায়, না হলে সাংবাদিকদের কাছে আসে। যখন একজন বিপদগ্রস্ত মানুষের পাশে কেউ দাঁড়ানোর থাকে না, তখন কিন্তু সাংবাদিকরা দাঁড়ায়। আপনি দেখেছেন গত 16 বছর যখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু অসহায় মানুষদের কোথাও যাওয়ার জায়গা ছিল না, আমাদের কাছে আসছে। আমরা কিন্তু অনেক নিউজ করতে পেরেছি, অনেক কিছুই পারিনি। এর কারণ হচ্ছে হুমকি, ধামকি, মামলা, হয়রানি, এগুলোর কারণে পারিনি আমরা। তো তারপরও কিন্তু আমরা চেষ্টা করেছি নানাভাবে। তার মানে এই যে হুমকি ধামকি যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে সরকার কিংবা রাজনৈতিক দলের কিন্তু প্রচ্ছন্ন একটা প্রভাব সবসময় ছিল বিভিন্ন সময়। শোনেন, তো সাংবাদিকটা এমন একটা যে আজকে আপনার পক্ষে যদি লেখা হয় আপনি বাহবা দিবেন, কালকে আপনার বিপক্ষে লিখবো আপনি পিটাবেন। এটা কি এখনো চলমান আছে? এটা সারা জীবন চলমান থাকবে, সারা জীবন চলমান। তাহলে যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফল, দীর্ঘ আন্দোলন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের যে নতুন পথযাত্রা, সেখানে তাহলে আসলে বাংলাদেশ কি পাচ্ছে? আমরা একটা নতুন সরকার পেয়েছি, একটা গণতান্ত্রিক সরকার। এবং আমি বলবো যে এই সরকার এবং বিরোধী দল দুটোই গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মী বান্ধব আমরা মনে করি। কেন, এরাও তো ভুক্তভোগী, আমরাও ভুক্তভোগী। পাশাপাশি থেকেই কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি 16 বছর। তো তারা আমাদের কষ্টগুলো বোঝেন। তা আমি এই সরকার আসছে, আমরা আসলে যে বিষয়টা, যে একটা সংস্থা দেখছেন যে আমাদের একটা সূচক প্রকাশ করেছে, সেখানে 3 ধাপ পিছিয়েছে। এই ধাপগুলো পিছিয়েছে, আমি গত কয়েকদিন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। দেখলাম যে এখানে গত অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল, তারা কিন্তু কোথাও কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে বা হয়রানি করেছে, হুমকি দিয়েছে, এমন ঘটনা ঘটেনি, যেটা গত 16 বছর ঘটেছে। মনে করেন আমি একটা এখানে কিন্তু আনিস আলমগীরের বিষয়টা রয়েছে, মঞ্জুর আলম পান্নার বিষয়টি রয়েছে। না, তাদের বিষয়গুলো আছে, তাদের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট মামলা করা হয়েছে। এবং এই যে দুজন, তারা কিন্তু কোথাও কোনো নিউজের জন্য গ্রেপ্তার হয়েছেন এমন কিন্তু না, কোনো নিউজ করে গ্রেপ্তার হয়েছেন সেটা কিন্তু না। এখন তারা কি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযুক্ত ছিল? এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা একটা মনে করেন যে এটা একটা চাপিয়ে দেওয়া একটা জিনিস হয়। কি মনে করেন, আমাদেরকে
যখন ঘায়েল করতে না পারে, আমাদেরকে যখন ধরতে না পারে সাংবাদিকদের, তখন এই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আসে, জননিরাপত্তা বিভিন্ন আইন তখন নিয়ে আসে। জি, তখন ধন্যবাদ নতুন জনাব নতুন আবু আইন সালেহ। এখন তৈরি আমরা হয়। ফিরবো আপনার কাছে জনাব ব্যারিস্টার সাহেব হায়দার পাটোয়ারি। আপনি একাধারে রাজনীতিবিদ, একাধারে আইন নিয়ে কাজ করছেন ব্যারিস্টার। আপনার কাছে কি মনে হয় যে আমাদের যে রাজনৈতিক বাস্তবতার যে কথা আমরা আলোচনায় নিয়ে আসছি, যে এখানে মুক্ত গণমাধ্যমের স্বপ্নের যে জায়গাটি আসলে, সেখানে বাধা কোথায় আমাদের আসলে? বাধা রাজনৈতিক যে সংশ্লিষ্টের কথা আমরা এর আগে শুনেছি, দেখেছি, সেই বাস্তবতার নিরিখে আমরা কতটা এগুতে পারছি বা পারছি না কেন? সারা পৃথিবীতে পেশাজীবী সংগঠনের মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিকরা নির্যাতিত হয়, এটা মানে সারা পৃথিবীরই স্ট্যান্ডার্ড। আমাদের সংবিধানে তো আর্টিকেল 39-এ বলা আছে চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং প্রেসের স্বাধীনতা আলাদা করে বলা আছে। ভারতের সংবিধানে কিন্তু ফ্রিডম অফ প্রেস আলাদা করে বলা নেই, আমাদের এখানে বলা আছে। এখন সমস্যা হচ্ছে আমাদের এখানকার যে রাজনৈতিক কাঠামো এবং অর্থনৈতিক কাঠামো, অর্থনীতির সাথে মিডিয়ার সম্পর্ক আছে, রাজনীতির সাথে মিডিয়ার সম্পর্ক আছে। লাইসেন্স দেয় রাজনীতিক গভর্নমেন্ট, আবার মিডিয়া স্টার্ট করে বড় বড় হাউসরা, এবং বড় বড় হাউসরা প্রতিযোগিতা করে তারা মিডিয়া তৈরি করে যে আমার বিরুদ্ধে নিউজ করলে, এবং আমরা একসময় দেখেছি বড় দুটো গ্রুপের মধ্যে চলেছে। এর মাঝখানে অনেক সাংবাদিক চরম সততার সাথে, সাহসিকতার সাথে সাংবাদিকতা করে যাচ্ছে, এটা সত্য। যেমন এই যে কিছুদিন আগে যুবলীগের একজন নেত্রীকে জেলে পাঠানো হলো 45 জনের বাচ্চা সহ। ওই ম্যাজিস্ট্রেট সাহেব কী ল পড়েছে, কী আইন শিখেছে, কী শপথ নিয়েছে আমি জানি না, মবের ভয়ে উনি যুবলীগের নেত্রীকে 45 দিনের বাচ্চা সহ পাঠিয়ে দিয়েছে। সেই সময় আমি একজন সাবেক সচিবের সাথে বসেছিলাম, উনি বললো আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম, তো আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় বাচ্চা সহ কোনো মাকে জেলে পাঠাই নাই, আর এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাঠালো। কিন্তু যখন এটা মিডিয়াতে চলে আসলো, সোশ্যাল মিডিয়ায় চলে আসলো, সন্ধ্যার মধ্যে তাকে আবার জামিন দিতে বাধ্য হলো সরকার বা জুডিশিয়ারি। এই যে মিডিয়ার রোল, একটা অন্যায়কে তুলে ধরা দ্রুত, এবং আমি শেখ হাসিনার আমলেও অনেক গুম হয়নি মিডিয়ার কারণে, অ্যারেস্ট হওয়ার সাথে সাথে মিডিয়া চলে আসছে যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, তখন আর গুম করা যায়নি। তো মিডিয়ার তো ভূমিকা অসাধারণ, কারণ মিডিয়ার যে বাস্তব সমস্যা সেটা হচ্ছে বেতন, স্যালারি, ইনকাম, প্রফিট, এগুলো কোত্থেকে আসবে? একটা পত্রিকা চালাতে যে খরচ, সে পত্রিকা চালিয়ে প্রফিট করার পর না সাংবাদিকদের প্রফিট হবে। তো সেখানে তো আমরা মনে করি একটা প্রফেশনালিজমের কাঠামো খুবই কম ছিল, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কখনোই ছিল না। আবার মিডিয়া, লয়ার, জুডিশিয়ারি, এদের ভূমিকাই তো সরকার বিরোধী। যেই সরকারি আসবে সেই চাবে জুডিশিয়ারি দুর্বল হোক, সেই চাবে সাংবাদিক দুর্বল হোক। কারণ একজন সাংবাদিক যদি সরকারি দলেরও হয়, তারপরও সে সরকারের সমালোচনা করবে। এখন যদি আপনি যেটা বলছিলেন যে এখন যদি আপনার গণমাধ্যমে এই যে সাংবাদিকদের যে সংকটগুলো, সাংবাদিকদের যে অপ্রাপ্তির জায়গাটা, যেটা আবু সালেহ আকরাম ভাই বলছিলেন, এটা রাজনৈতিক যে সিদ্ধান্তের জায়গাটা, আপনি কিন্তু নিজেই বলেছেন যে যে কোনো সরকারই চাইবে অনেকে যে এটাকে দমিয়ে রাখার জন্য, কিন্তু এইখান থেকে বেরিয়ে আসার আসলে কি কোনো সম্ভাবনা আছে? আপনি সংবাদপত্রকে দমিয়ে রাখা যায় না, সামহাও মিডিয়া তার মত প্রকাশ করে ফেলে। কিন্তু আপনি যদি কোনো সরকার যদি বাংলাদেশে কোনো মিডিয়াতে ইন্টারফেয়ার নাও করে, তারপরও অটোমেটিক্যালি মিডিয়া সঠিক থাকতে পারবে না, কারণ তার বেতন দেওয়ার ক্যাপাসিটি নাই। সে যে বিশাল লিস্টেড সাংবাদিক করছে, এরা কিভাবে সাংবাদিকতা করবে? এরা তো অনেকেই সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজিও করে, ব্ল্যাকমেইল করে, তারা প্রকৃত সাংবাদিক না, করছে। এবং এটা যে খুব এসব ভুয়া সাংবাদিকদের ব্যাপারে কিন্তু সরকার বেশ আমার প্রস্তাবনা হচ্ছে সরকার থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, সাংবাদিক আর প্রশিক্ষণ একসাথে, এটা সরকার থেকে করতে হবে। আর সরকারের অসংখ্য প্রচারণামূলক কাজ আছে, অসংখ্য, তামাক বিরোধী, জনস্বাস্থ্যে, অনেক কিছু, সুনাগরিক, এই অ্যাডগুলো সরকার সমানুপাতিক হারে পত্রপত্রিকা এবং মিডিয়াতে দিয়ে দিবে। সরকারি অ্যাড হবে এই এদের একটা ইনকামের সোর্স, তাহলে হবে কি এগুলো টেকসই একটা ভেঞ্চার হবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে 2-4-5টা মিডিয়া ছাড়া অন্যরা কেউ কিন্তু প্রফেশনালি চ্যানেল বা মিডিয়া হাউস চালাতে পারে না, তখন আনপ্রফেশনালিজম চলে আসে। আরেকটা হচ্ছে এইসব পেশাজীবী সংগঠন, ইভেন আইনজীবীদেরও কখনো কোনো দলের রেজুর ভিত্তি করা উচিত না। রেজুর ভিত্তি করলেই যেটা হয়, তারা নিউট্রালিটি হারায় ফেলে, বায়াস হয়ে যায়, এবং জনগণের পারসেপশন, এই যে আজকে ইউনিসের আমলে 496 জন সাংবাদিককে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল, তার মধ্যে শীর্ষ 6-7 জন আছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বড় অভিযোগ হচ্ছে যে তারা শেখ হাসিনাকে তোষামত করে প্রশ্ন করত। তারা কিন্তু মার্ডার কেসে জেলে আছে, তারা মার্ডার কেসে মার্ডার করেছে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য না। কিন্তু আজকে 2 বছর তারা জেলে আছে, এবং তাদের বিরুদ্ধে ব্যাপক জনগণের আলোড়ন উঠছে না কেন? কারণ পাবলিক পারসেপশন হয়ে গেছে যে তারা স্থাবক।
যে কোনো বিষয়ের স্ট্রেংথের জায়গা হচ্ছে এই পাবলিক পারসেপশন। জুডিশিয়ারির ক্ষেত্রে এটা সত্য, সাংবাদিকদের ক্ষেত্রেও সত্য, ডাক্তারদের ক্ষেত্রেও সত্য। তো আমরা তো ব্রিটিশ পিরিয়ডে জুডিশিয়ারির স্ট্যান্ডিং ছিল ভেরি হাই, কারণ তখন তারা জমিদারদের বিরুদ্ধে গরিব প্রজাদের, কৃষকদের রিলিফ দিত এবং ব্রিটিশদের অপারেশনের বিরুদ্ধে বিদ্রোহীদের রিলিফ দিত। তো আস্তে আস্তে তো আমরা দেখলাম মিডিয়া যখন একত্রিত হয়ে যায়, মিডিয়া জুডিশিয়ারি যখন কন্ট্রোল হয়ে যায়, তখনই তো সরকার স্বৈরতান্ত্রিক হয়। এবং বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এই দুটোকে নিয়ন্ত্রণ করে ফেলা যায়, কনজিউম করে ফেলা যায়, সাবসিডাইজ করে ফেলা যায়, কারণ এরা দুর্বল। তো সেইখানে তো আমার মনে হয় একটা ব্যাপক ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের প্রয়োজন। এবং সবচেয়ে বেশি দরকার যে অর্গানাইজেশনগুলো আছে, ডিআরইউ বা প্রেস ক্লাব যারা আছে, তাদের প্রচুর ট্রেনিং দিতে হবে। ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। জি, ধন্যবাদ জনাব শামীম হায়দার। আমরা ফিরছি জনাব ডাক্তার রাকিব আল হাসান আপনার কাছে। আসলে এই যে মুক্ত গণমাধ্যমের স্বপ্নের বিষয় নিয়ে আমরা কথা বলছি, বাস্তবতার বিষয় নিয়ে কথা বলছি, এখানে রাজনৈতিক বাস্তবতার কথাও জনাব শামীম বললেন এবং আবু সালেহ আকন ভাই তিনিও বললেন। তো আসলে বাংলাদেশের সাংবাদিকতার জায়গা নিয়ে যখন আমরা কথা বলি, যেটা সালেম ভাই বলছিলেন, যখন কারো বিপক্ষে যায় তখনই কিন্তু সে বিরুদ্ধাচরণ করে। কিন্তু উন্নত বিশ্বের তুলনামূলক চিত্রের জায়গায় যদি আমরা দাঁড়াই, সেখানে আমরা কোন অবস্থানে আছি? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আজকে ওয়ার্ল্ড ফ্রি প্রেস ফ্রিডম ডে। 1993-তে ইউএন জেনেভাতে সম্মেলনে এই দিনটিকে ডিক্লেয়ার করা হয়। তার আগে 1991 সালের এই দিনেই ব্রাজিলিয়ান সাংবাদিক লেনার্ড ড্যানেলস তিনি হত্যা শিকার হন, তার স্মরণে এই দিনটি পালন করা হয়। তো এই মুহূর্তে আসলে আমাদের তৃতীয় বিশ্বের দেশের যে নানামুখী সংকটের সাথে সংবাদ, প্রেস, মিডিয়া, বাক স্বাধীনতা, সেটা একটা বড় ধরনের সংকট। গত ইন্টেরিয়ম টাইমে আমাদের যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের অনেক কিছু করার সুযোগ ছিল, অনেক কিছু আমরা হাতছাড়া করেছি। তার মধ্যে আমাদের গণমাধ্যম কেন্দ্রিক, বাক স্বাধীনতা কেন্দ্রিক কিংবা এই জাতীয় একটা সেক্টরও একটা বড় ধরনের সংস্কার বলেন আর আমূল পরিবর্তন বলেন, সেটার একটা বড় সুযোগ ছিল। দেখুন, ইন্টেরিয়ম টাইমে 2025-এ, আমি শুধু 2025-এর ডেটা আপনাকে দিই, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 381 জন সাংবাদিক হেনস্থার শিকার হয়েছেন, সম্ভবত গ্রেপ্তার হয়েছেন। এবং আমরা ইন্টেরিয়ম টাইমে আমরা দেখেছিলাম যে প্রথম আলো, ডেইলি স্টারের মতো সুপ্রতিষ্ঠিত গণমাধ্যম তারা মবের অ্যাটাক শিকার হয়েছিলেন। সেখানে ইন্টেরিয়ম সরকার যিনি দায়িত্বে ছিলেন, তারা আসলে দেখে দেখে আঙ্গুল চুষছিল, আর কোনো কাজ করেনি। তো যখন আপনার প্যাট্রোনাইজ মব হয়, তখন সিকিউরিটির একটা কনসার্নের একটা বড় প্রশ্ন আসে। আর এর বাইরে আপনি যদি দেখেন, আমাদের গণমাধ্যমের দায় বা গণমাধ্যম এটা কিন্তু স্বাধীন করাটা শুধুমাত্র ইন্টারিম গভর্নমেন্ট না, এর আগে কিন্তু আমরা দেখেছি দৈনিক সংগ্রামে কিন্তু সেখানকার সম্পাদক সংগ্রামে হয়েছিল মাহমুদুর রহমানকে অ্যাটাক করেছিল, তার উপর রক্তাক্ত করা হয়েছে। কিন্তু ওটাকে দিয়ে আপনি ওটাকে জাস্টিফাই করতে পারেন না। কিন্তু ঘটনা হচ্ছে, ধরেন আমরা ওটার সময় আমরা নিন্দা জানিয়েছি, এটার সময় নিন্দা জানিয়েছি। আমার আর্গুমেন্টের জায়গা হচ্ছে সেটা, ধরেন আপনার এই জায়গাটায় অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু করার ছিল, তার মধ্যে সাংবাদিকতা যে জায়গাটা। এখন ধরেন অনেক সাংবাদিক যারা, ওই ভাই একটা কথা বলছে যে সুনির্দিষ্ট অভিযোগ নাকি পান্না সাহেব অথবা আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি ওনাদের পক্ষে নিচ্ছি না, কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন আছে, বিশেষ ক্ষমতা আইন, একটা 2009 সালের কালো আইন, একটা 1974 সালের কালো আইন। ইভেন এখন পর্যন্ত যে সাংবাদিকগুলো গ্রেপ্তার আছে, এখন তারা যদি সুনির্দিষ্ট কোনো নিশ্চয় তারা অপরাধ করেছে, সেই অপরাধের জন্য আপনি তাদেরকে সাজা দেন, তাদের সেই মামলার সাজার অগ্রগতি হচ্ছে না, 2 বছর ধরে তারা জেলে আছে, এবং তাদের তো আপনি মানবাধিকার, হিউম্যান রাইটসটাকে ভায়োলেট করতেছেন। তো সুতরাং এই জায়গাটাকে আপনাকে নোটিস করতে হবে, অ্যাকনোলেজ করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, দেখুন আমাদের যে স্বাধীন সাংবাদিকতা বা ফ্রি প্রেস ফ্রিডম যে আপনারা যেটা বলছেন, আমার কাছে মনে হয় যে যারা এই কথাগুলো বলে তারা সেটা চায় কিনা, আমার কাছে মনে হয় যে তারাও সেটা চায় না। কেন বলি আপনাকে, ধরেন আমাদের প্রতিবার সরকার চেঞ্জের সময় নতুন করে কিছু অলিগার্কি তৈরি হয়, তাদের কাজ হচ্ছে কি সরকারকে তোষামোদি করা, আর কোনো কাজ নেই। এখন ব্যাপারটা হচ্ছে, ধরেন আবার এই সাংবাদিকতার মধ্য থেকেই এই যে আমার 2 আলোচক যে বেতন কাঠামো, অনেক প্রসেস নিয়ে কথাবার্তা বলতেছেন, কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের অনেক হাউজের অনেকে বেতন পায় না। আবার আপনি দেখেন, আপনার হাউজের কয়েকজন আছে, তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। সুতরাং এই জায়গাটা তারা কীভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, তারা কেন বেতন পায় না, এই জিনিসটা যদি আপনি ডিসক্রিমিনেশনটা যদি বন্ধ না করতে পারেন এবং গোড়ায় যদি হাত না, গ্রাসরুট লেভেলে যদি আপনি প্রবলেমটা আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে এই সমস্যা ইহকালে কেন জিন্দিগির কোনোদিন এটা সমাধান হবে না। একটা উদাহরণ আপনাকে দিই, ধরেন, এবং সাংবাদিকতার কাজ কি, 4th স্তম্ভ নিয়ে উড়িয়ে দিলেন ফাও কথাবার্তা, এক্স্যাক্টলি ফাও কথাবার্তা আবার অনেকাংশে সত্য। কারণ সাংবাদিকতা এখন তো ধরেন আমরা যে সোশ্যাল মিডিয়া যে যুগে, সে যুগে কিন্তু ফেসবুক সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজম চলে আসছে। সুতরাং এই জায়গার ক্ষেত্রে কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু অনেক কারণে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কেন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, একটা উদাহরণ আপনাকে দিই। ধরেন এই বছরের এই সরকার দায়িত্ব নেওয়ার পরে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি 287টা গুজবের শিকার হয়েছেন, তার মধ্যে 85টা ছিল নেগেটিভ, কোনো ভিত্তি নাই। বিএনপি 790টা দলীয়ভাবে, তার মধ্যে 77টা হচ্ছে নেগেটিভ। এখন সাংবাদিকতার কাজ ছিল কি, আপনাদের কাজ ছিল কি, আমি আপনাকেও বলি,
আপনাদের কাজ ছিল কি এই জিনিসগুলোকে ডিবাঙ্ক করা এবং জনসচেতনতা তৈরি করা। আপনারা সেই জায়গাটা দায়িত্ব পালন করতে পারেন। আপনারা বলতে আমি সংবাদ মাধ্যমকে বোঝাচ্ছি। তো ধরেন একটা মিডিয়ার কাজটা কি, মিডিয়ার কাজটা হচ্ছে কি সে সরকারের পক্ষে যতটুকু সত্য প্রকাশ করা দরকার সেটা সে করবে, সরকারি যে জায়গায় আর্গুমেন্ট করা দরকার, ক্রিটিসাইজ করা দরকার সেই জায়গাটা করবে, তার কাজ হচ্ছে সেটা। কিন্তু সমস্যা হচ্ছে যেসব দুঃখজনকভাবে রাকিব, যাদের কথা বলা হচ্ছে যে আপনার ডিবাঙ্ক করা দরকার ছিল, কিন্তু ওই যে গণমাধ্যমের কথা বলা হচ্ছে ওটা গণমাধ্যম না, সামাজিক মাধ্যমের কথা বলছেন আপনি। না, আমি বলছি যারা গুজবের শিকার হয়েছে, গুজবগুলো, হ্যাঁ, না, জনসচেতনতা তৈরি করা দায়িত্ব সেই মিডিয়ার কাজ, কিন্তু গুজবগুলো মিডিয়ার কাজ কিন্তু শুধুমাত্র সংবাদ প্রকাশ না, জনসচেতনতা তৈরি করা তার কাজ। সেটা অবশ্যই, কিন্তু সেই কাজটা আপনি অ্যাপ্রোভেট করতে পারছেন কিনা সেটা আপনি নিজেকে প্রশ্ন করুন বা আপনার মিডিয়াকে আপনি প্রশ্ন করুন। আমার কাছে মনে হচ্ছে যে মিডিয়া সেই জায়গাটা সঠিক দায়িত্বটা পালন করতে পারছে। গুজব নিয়ন্ত্রণ তখনই সম্ভব হতো যদি আপনার শুধুমাত্র আপনি যেটা বললেন একটু আগে যে জাতীয় মানে মেইন স্ট্রিম গণমাধ্যমগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। অপ্রাসঙ্গিক কারা বানাচ্ছে? এই যে অপসাংবাদিকতার নামে সেটা বন্ধ করা উচিত। সোশ্যাল মিডিয়া যেটা সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? সরকারের দায়িত্ব। হ্যাঁ, সরকার, সেটা শুধু গণমাধ্যম। না, আমি ওটা মিন করতেছি না, সেটাও দায়িত্ব সরকারের দায়িত্ব। কারণ হচ্ছে কি ধরেন এই যে ধরেন ফটো আপনি নিশ্চয়ই রেফারেন্স দিলে যদি আপনি চীনে দেখেন, চীনে কিন্তু এরকম সোশ্যাল মিডিয়া এভাবে করে বুম করে নাই। চীনের সাথে আপনি বাংলাদেশের সাংবাদিকতা মিলাতে পারবেন না, চীনের সিস্টেমের সাথে আপনি মিলাতে পারবেন না, চীন রাশিয়ার সাথে উদাহরণটা আনতে পারেন না আপনি। আমি যদি ইউএস এর উদাহরণ দিই, আমি ইউএস এর উদাহরণ একটা দিই আপনাকে। ধরেন আমেরিকার প্রথম যে সংবিধান তৈরি করা হয়েছিল, প্রথম সংশোধনীতে তারা ফ্রি প্রেস মিডিয়ামটাকে এটাকে তারা যুক্ত করে। এ নিয়ে একটা ইন্টারেস্টিং একটা উক্তি আছে, সেটা হচ্ছে কি ধরেন থমাস জেফারসন, যিনি আমেরিকার একজন ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার, তিনি থার্ড প্রেসিডেন্ট ছিলেন, তিনি এই কথা বলেছিলেন যে রাষ্ট্রের ব্যবস্থার চেয়ে সাংবাদিকতা, ফ্রি সাংবাদিকতাটা সবচেয়ে বেশি জরুরি। ধরেন ওয়ারেন বাফেট একটা কথা বলেছেন যে স্বাধীন সাংবাদিকতা মানুষের শুধু স্বাধীনতার অংশই নয়, এটা একটা স্বাস্থ্যের মতোই অপরিহার্য। সুতরাং এই জিনিসটা কিন্তু রাষ্ট্রকে উপলব্ধি করতে হবে, সরকারকে উপলব্ধি করতে হবে। কেন উপলব্ধি করতে হবে? কারণ এই যে সাংবাদিকরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না, নাই চারদিকে শুধু নাই, এই নাইটাকে আপনি হ্যাঁ এর জায়গায় ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ কি আপনি তাদেরকে তো সার্ভাইভ করার ব্যবস্থা করতে হবে। সেখানে স্বামী পাটোয়ারি ভাই অনেকগুলা ওনারা প্রস্তাবনা দিয়েছে, আমি মনে করি প্রস্তাবনাগুলো খুব যৌক্তিক এবং রিগার্ডিং স্টেক হোল্ডার, যতগুলো স্টেক হোল্ডার আছে তারাও এই জিনিসগুলোকে অপরিহার্যভাবে দেখবে। কারণ হচ্ছে কি এই জিনিসটা একটা টিম ওয়ার্ক এবং ইকোসিস্টেমের মতো। একটা অংশ যদি আপনার ক্ষতিগ্রস্ত হয়, বাকি অংশগুলো ক্ষতিগ্রস্ত হবে। একটা অংশ যদি কর্পোরেট হয়, বাকি অংশগুলো কর্পোরেট হবে। একটা অংশ যদি জব দিতে আওতায় আনতে না পারেন, বাকি অংশগুলো জব দিতে আসবে না। সুতরাং এই জিনিসটাকে যদি ব্যালেন্সিং না করতে পারে, এটা আলটিমেটলি সামগ্রিক আমাদের অর্থনৈতিক লাইফ, সামাজিক লাইফ, পলিটিক্যাল লাইফ একটা বিশাল পরিমাণ একটা ইম্প্যাক্ট ফেলছে। সুতরাং আমরা মনে করি যে আগামী দিনে এই জিনিসটার একটা উত্তরণের প্রশ্ন আসবে। ভাই, এখানে কিন্তু বেশ শামীম এবং ডাক্তার রাকিব তার বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, যে আপনার কাছে কি মনে হয় আসলে যে এই যে তারা যে প্রস্তাবনার কথা বলছে তার মাধ্যমে কি এই সমস্যার সমাধান সম্ভব আদৌ? না, কিছু তো হবে। আপনি যে বিষয়টা প্রথমে যেটা করতে হবে যে সাংবাদিক, আজকে দেখেন পথে ঘাটে সাংবাদিকতার কোনো লেভেল আছে বলেন? আপনি চাইলেই সাংবাদিক হইতে পারতেছেন, আপনি চাইলে পুলিশ হইতে পারবেন, আইনজীবী হইতে পারবেন। আপনি আইনজীবী হইতে গেলে আপনার পরীক্ষা দেওয়া লাগবে না বারের। আপনি আইন পেশায় আপনি লেখাপড়া মানে ল শাস্ত্র নিয়ে আপনি লেখাপড়া করে পাশ করলেন, পাশ করে আপনি আইনজীবী হতে পারবেন না। আবার উনি ডাক্তার আপনি ঢাকা মেডিকেল দিয়ে পাশ করলে হবে, আপনার সনদ লাগবে না সেটা। কিন্তু সাংবাদিক দেখেন, আমি চাইলেই কিন্তু সাংবাদিক হয়ে যাচ্ছি। এই যে বিষয়টা আপনার প্রথম নির্ধারণ করতে হবে সাংবাদিক কারা। আপনি সারা দেশে একটা তালিকা করেন সাংবাদিক কারা, এরপরে আসেন যে এই সাংবাদিকরা চাকরি করতেছে গণমাধ্যমের মালিক কারা। যে চায় তাকে আপনি মালিক বানাই দিচ্ছেন গণমাধ্যমের। একজন লেখাপড়া জানে না, সে একটা পত্রিকার মালিক, সে একটা টিভি চ্যানেলের মালিক, সে একটা অনলাইনের মালিক, আপনি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, নানাভাবে আপনার এখানে যারা এর সাথে জড়িত এই অনুমোদনগুলো দেয়, আপনি প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা নাই যে টাকা নিচ্ছে না। আপনি বিজ্ঞাপন এটা কি এই স্ট্রাকচারটা করার জন্য দায়ী কারা? মূলধারা গণমাধ্যম, তাদের কি দায়িত্ব নাই যে এই জায়গাটা কন্ট্রোল করার? এটা তো গণমাধ্যম কিভাবে কন্ট্রোল করবে? মূলধারা গণমাধ্যম এটা তো সরকার কন্ট্রোল করবে, এইটার দায়িত্ব সরকারের। কিন্তু তথ্যমন্ত্রী কিন্তু দায়িত্ব নেওয়ার পরে তিনি বারবারই বলেছেন যে আপনারা ঠিক করুন। উনি কিন্তু প্রথম দিকে নিশ্চয়ই আপনার খেয়াল আছে অনেকগুলো মিটিং এ বলেছেন, ঢালাও একটা কথা যে আপনারা ঠিক করুন, মানে আমরা তো ঠিক করতে পারবো না। এটা আপনি আমার মানবেন, আমি আপনাকে মানব? এটা তো একটা নীতি কাঠামো সরকার দেওয়া উচিত। একটা নীতি এবং কাঠামো সরকার করে দেবে যে এই একটা পত্রিকার মালিক, সে মালিক হতে পারবে, তার আর্থিক সঙ্গতি দেখেন, ক্রাইটেরিয়াগুলো থাকা উচিত। আপনার যদি একটা মালিকের আর্থিক সঙ্গতি নাই, আপনি তাকে মালিক বানিয়ে দিচ্ছেন, সে কি করতেছে? ঢালাওভাবে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। এখানে কি শুধু আর্থিক সঙ্গতি নাকি আরো অনেকগুলো বিষয়
ক্রাইটেরিয়া থাকা উচিত এই বিষয়ে জানবো। অবশ্যই। দর্শক, যাচ্ছে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গে থাকুন, ফিরে এসে শুনবো গণমাধ্যম শুধুই কি আর্থিক সংগতি থাকলে সে গণমাধ্যম করতে পারবে নাকি আরো অন্যান্য বিষয় থাকা উচিত। দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখছেন বাংলা টক, আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশা। আমাদের বিষয় মুক্ত গণমাধ্যম ও রাজনৈতিক বাস্তবতা। আমরা শুনছিলাম যে বাংলাদেশে শুধুমাত্র টাকা থাকলেই কি সে গণমাধ্যমের মালিক হবেন, এই প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। আমরা শুনছিলাম আবু সালেহ আকন, সভাপতি ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সালেহ ভাই, শুধুমাত্র টাকা থাকলে সে গণমাধ্যমের মালিক হয়ে যাবে? না, অন্যান্য গুণ থাকতে হবে। কি কি থাকবে? যেমন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আজকে দেখেন অনেক মিডিয়ার মালিক লেখাপড়া জানে না। এরপরে আপনার নৈতিকতার যে বিষয়টা সেটা থাকতে হবে। এরকম আপনি যদি বলেন একটা গণমাধ্যম মানে জাতি যে আমাদেরকে আয়না বলে, সে আয়না রূপ দেখার মতো লোক থাকতে হবে এখানে যদি মালিক হইতে হয়। আপনি সেকেন্ড যে বিষয়টা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি গণমাধ্যম সাংবাদিকদের টিকিয়ে রাখতে হয়, সাংবাদিকদেরকে ভালোভাবে রাখতে হয়, তাহলে আপনার কোনো গণমাধ্যম যদি বেতন না দেয় পরপর 3 মাস, ওই গণমাধ্যম আপনি বন্ধ করে দেন। আপনি ইউনিভার্সিটি থেকে একটা ছেলে বন্ধ করে দিবেন, কিন্তু মনিটরিং তো সরকার করছে না। আপনি সেটা করতে হবে, এছাড়া তো শায়েস্তা হবে না। আপনি এই নিয়ম কানুন করেন। আপনি যখন ইউনিভার্সিটি থেকে একটা ছেলে আসলো, সে এসে কোনো গণমাধ্যমে ঢুকলো, আপনি তাকে বেতন দিচ্ছেন 10-15 হাজার টাকা, সে কি করবে? আমরা যে দাবিটা তুলছিলাম সেটা হচ্ছে ন্যূনতম 35,000 টাকা তার বেতন ধরতে হবে শুরুতে। আপনি যদি এগুলো দিতে না পারেন তাহলে আপনি গণমাধ্যম চালাবেন না, আপনি ব্যর্থ। এরপরে আসেন আপনি এই যে সেখানে পেনশনের ব্যবস্থা করতে হবে, সেখানে অন্যান্য সুযোগ সুবিধা ব্যবস্থা করতে হবে। আপনি যদি এগুলো না করতে পারেন তাইলে এই সাংবাদিকদের নিয়ে এখন নানাভাবে নানা প্রচারণা চলে, সমালোচনা হচ্ছে। সাংবাদিকদের দেখলে এখন মানুষ ভয় পায় না। আপনি যদি সেই সুযোগ না দেন, আপনি যদি তার জীবিকাটা চলার বিষয়টা যদি নিশ্চিত না করেন, তাহলে আপনি তার থেকে ভালো কি। ধন্যবাদ আবু সালেহ। এখন আমরা আপনার কাছে আসবো। আমরা রাজনৈতিক বিষয় নিয়ে একটু আলোচনা যেতে চাই। সেখানে জনাব শামীম হায়দার, আমরা একটু আলোচনা করতে চাই যে আমরা এখানে জুলাই সনদ গণভোট নিয়ে সংসদ এবং রাজপথে কিন্তু আমরা মুখোমুখি অবস্থান দেখেছি। আপনি সেখানে বলেছেন যে জামায়াত ইসলামী আর বিএনপি কখনোই বিরোধী দল এবং সরকারি দল না, তারা একই দলের দুটো অংশ। জামায়াত ইসলামী বিএনপির দ্বন্দ্ব আর্টিফিশিয়াল, তাদের বন্ধুত্ব আজকের না, পুরনো। কেন আপনার এই কথা কেন আসলে? জামাত ইসলামীকে রিভাইভ করেছে জিয়াউর রহমান, এবং 91 সালেও একটা ছোটোখাটো ডিল জামাত বিএনপির মধ্যে ছিল। 96 সালে জামাত বিএনপি আলাদা ছিল। তাহলে আওয়ামী লীগকে রিভাইভ কে করেছে? সেটা তো জিয়াউর রহমান করেছে। হ্যাঁ, তো আওয়ামী লীগ তো আর মানে বাতিল হয়েছে বাকশাল দ্বারা, আর জামাত তো বাতিল হয়েছে 71-এর পর থেকে। দুটো রিভাইভাল একভাবে দেখলে হবে না। আরেকটা হচ্ছে যে 96-তে প্রথম জামাত বিএনপি আলাদা হয়ে গেল অন কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যু, এবং কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট কিন্তু গোলাম আজমের কনসেপ্ট বেসিক্যালি। আওয়ামী লীগ এটাকে অ্যাডপ্ট করেছে এবং একসাথে আন্দোলন করেছে সেই সময় জামাত সহ। তখন জামাত 3টা আসন পেল এবং যথেষ্ট জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিএনপি সরকার গঠন করতে পারল না। তো তখন তারা ন্যাচারালি পশ্চিম দিকে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছে যে জীবনে আর কখনো তারা আলাদা হবে না। তখন থেকে আজ পর্যন্ত দেখবেন কোনো কাজে তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, এটা অন্যায় কিছু না। এবং 2001 থেকে 2006-এর যে খারাপ ঘটনাগুলো ঘটেছে, যে অপকর্মগুলো করেছে, সবাই দুজনই একসাথে ছিল। জামাত কোনো প্রতিবাদ করেনি যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো, 63 জেলায় বোম ফুটলো, 1,28,00,000 ভুয়া ভোটার হলো, 10 ট্রাক অস্ত্র পাওয়া গেল, ইয়াজউদ্দিন ক্ষমতা গ্রহণ করলো অবৈধভাবে। এই 6-7টা ঘটনা কিন্তু কোনো লজিকে আসে না, ইনক্লুডিং 21শে আগস্টের গ্রেনেড, যেটাতে বলা হলো যে ভ্যানিটি ব্যাগে করে সংসদে গ্রেনেড নিয়ে গেছে, এবং সেটা কিন্তু জামাত তখন উপস্থিত সংসদে, বিএনপি উপস্থিত, ক্যাবিনেটের পার্ট ছিল তারা। এবং 2008-এও একসাথে ভোট করেছে, 14-তে একসাথে বর্জন করেছে, 18-এ একসাথে করেছে, 24-এ আবার বর্জন করেছে। এখন যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এখন একটা অপোজিশনকে দেখাতে হবে, জামাতকে অপোজিশন দেখানোর জন্য এরকম একটা ভোট করা হয়েছে। নাও জামাত বিএনপি দুইজনই আমার ধারণা ভবিষ্যৎ, সেটা কতদিন পর, ভবিষ্যতের আওয়ামী লীগের জন্য তারা প্রস্তুত আছে, এবং সেজন্য তারা জানে তাদের মধ্যে কখনোই রিয়েল এনমিটি করা যাবে না, এবং তারা কখনো রিয়েল এনমিটি করবে না। যেটা করবে সে শাম না, কিন্তু ভবিষ্যতের আওয়ামী লীগ বলতে কি আদৌ কোনো বিষয় আছে? এখন যদি কখনো আওয়ামী লীগ ফেরত আসে, তখন সে আওয়ামী লীগকে কমব্যাট করার জন্য তারা একসাথে থাকবে, এখনও একসাথে আছে। এবং আপনি নিদর্শনও দেখবেন, এবারে ভোটের পরে
জামাতের আমির সাহেব বা জামাত তো প্রাইম মিনিস্টারকে অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশে তো বিরোধী দল সাধারণত প্রাইম মিনিস্টারকে অভিনন্দন জানায় না। এর বাইরে এটা একটা পরিবর্তিত একটা সংস্কৃতি দেখলাম আমরা। না, পরিবর্তিত সেটা বলতে সংস্কৃতি চাই। আমরা বলবো না, আমরা বলবো এটা এক ধরনের একাত্মতা ঘোষণা করা। এবং জাতীয় সরকারের কথা আমরা শুনেছিলাম কিন্তু সব দল মিলে, এবং জামাতের আমিরের তো পররাষ্ট্র উপদেষ্টাকে মন্ত্রী মধ্যে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল, মানে এ ধরনের কিছু আছে। তো আমি যেটা মনে করি যে এটা জোর করে একটা বিরোধী দল করার চেষ্টা করা হচ্ছে। একই অভিযোগ জাতীয় পার্টির বিরুদ্ধেও আছে। আপনার কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পার্টি আপনারা যেভাবে করে বিরোধী দল ছিলেন, এখন কি বর্তমান সিনারিও অনেকটা তেমন? আমি মনে করি বর্তমান সিনারিও তার থেকে ওর্স, কয়েকটা কারণে। জাতীয় পার্টিতে জিএম কাদেরের মতো একজন প্রজ্ঞাবান পার্লামেন্টারিয়ান ছিলেন। আপনি এখনকার বিরোধী দলের প্রথম সারির যদি আপনি দেখেন 10 জন, জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, ফিরোজ রশিদ, ফখরুল ইমাম, তারপরে হচ্ছে আমাদের এই যে সুনামগঞ্জে ছিলেন পীর মিসবা, অনেক ক্ষেত্রে আমিও, আপনি এরকম 60টা লোক জামাতে দেখাতে পারবেন না, এনসিপি সহ। এদের অনেকের পলিটিক্যাল ব্যাগেজ আছে, আমরা স্বীকার করবো না, সবার আছে, কিন্তু এনাদের পার্লামেন্টের কন্ট্রিবিউশন, তাদের মেধা, পার্লামেন্টে তো অভিজ্ঞতা, আসলেই তো অনেকে নতুন। হ্যাঁ সেটা সব মিলিয়ে বলছি আর কি, সব মিলিয়েই বলছি। এরকম 60টা লোক তৈরি এখনো হয়নি, হয়তো বা হবে, আপনার সাথে আমি একমত, 1 বছর 2 বছর পরে হবে, বাট এখন পর্যন্ত হয়নি। এই প্রথম অধিবেশনে আমরা দেখতে পারিনি। সেজন্যই তো ইনক্লুশন লাগে, সেজন্যই তো পার্লামেন্টে অল পার্টি লাগে। আপনি যখন পার্লামেন্টটা সিলেক্ট করবেন একটা সেগমেন্ট থেকে, তখন সেখান থেকে আপনি সব মেরিট পাবেন না। যখন সবার থেকে নিতে পারবেন প্রসেসের মধ্যে, তখন আপনি সব ধরনের মেরিট পাবেন। যেহেতু পার্লামেন্টে আছে এনসিপি, জামাত, বিএনপি, তো আপনি জনগণের একটা অংশের মেধার, একটা অংশের অভিজ্ঞতার একটা অংশ পেয়েছেন, জনগণের মেধার অভিজ্ঞতার আরেকটা অংশকে বাইরে রেখে দিয়েছেন। এখন এই যে আপনি অর্ধেক দিয়ে চলবেন বা 60% দিয়ে চলবেন বা 70% দিয়ে চলবেন, না, এই যে একটা অংশকে বাইরে রেখে যে বিষয়টা আপনি বলছেন, তারা তো রাষ্ট্র বা জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণেই দেশের জনগণ তাদেরকে ছুড়ে ফেলেছে, অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বিদায় দিয়েছে। তো এই মুহূর্তে আপনি তাদেরকে ইনক্লুসিভ কীভাবে চিন্তা করতে পারেন? এটা এই মুহূর্তের কথা বলছি না, বাট কোনো একটা সময় ইনক্লুসিভ করার চিন্তা করতে হবে। বাট আমি ইনক্লুসিভ করার কথাও বলছি না, কিন্তু আমি বলছি যে সিস্টেমটা অপূর্ণাঙ্গ। এই ফুটবল টিমের মতো, ক্রিকেট টিমের এটা মতো। কি আওয়ামী লীগ সরকার আচ্ছা, আপনাকে আমি না, আওয়ামী লীগ সরকার আমলে যখন আপনার কথা অবশ্যই, ধরি, আমি আপনার সাথে একমত। আওয়ামী লীগ সরকার আমলে তখন কি ছিল? তখনও খারাপ ছিল, তাহলে আপনি এখনও খারাপ করলেন, তাহলে আপনি রিপিট করলেন, তাহলে আপনি অনেকটা সেম দোষেই দুষ্ট হচ্ছেন। পার্থক্য হচ্ছে গণহত্যায় মানুষ মারা যায়নি এখন। এই তো এভাবে যদি সরকার চলে, আর এই সরকার যদি 11 বছর, 12 বছর, 15 বছর থাকে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক বেশি লোক মারা যাবে। জি, ধন্যবাদ শামীম। ডক্টর রাকিব, মানে এই যে চিত্রটা আমরা একসময় দেখছি, যে চিত্র জাস্ট সময়ের পরিবর্তন, আবার একই চিত্র ভিন্ন স্ক্রিনে, বিষয়টি কি আসলে? ভিন্ন স্ক্রিন না, আমি একটু আপনাকে ধন্যবাদ। আমি একটু শামীম ভাইয়ের কথা কিছু রেসপন্স করি। 1 নম্বর কথা হচ্ছে, উনি বললো যে 21শে আগস্ট জ্ঞান হামলা বিএনপি জামাত একসাথে করছে। এটা আসলে একটা আওয়ামী লীগের স্ক্রিপ্ট। তো আমরা সেই আওয়ামী লীগের একসাথে হামলা করে সেটা বলে নাই, উনি বলেছে ঘটনা ঘটেছে, এবং জামাত সেখানে কোনো বিচার হয়নি। এক্স্যাক্টলি, মানে দায়টা 2 দলের একসাথে ছিল, এটাই উনি মিন করার চেষ্টা করলেন। যাই হোক, আমি 21শে আগস্ট জ্ঞান হামলাটাকে টোটালি এটা আসলে আওয়ামী লীগের একটা স্ক্রিপ্ট, এবং সে পাতানি স্ক্রিপ্টে আমি পা দিতে চাই না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, এখানে উনি একটা কথা বলেছেন যে জাতীয় সরকারের ব্যাপারে বিএনপি জামাতকে প্রস্তাব দিয়েছিল। ব্যাপারটা আসলে এক্স্যাক্টলি তা না। জাতীয় সরকারের কনসেপ্ট হচ্ছে কি, যখন বিএনপি যুগপৎ আন্দোলন করছিল অনেকগুলো দলের সাথে, 12 দলীয় জোট মঞ্চ, গণতন্ত্র মঞ্চ তারা করছিল, তখন তারা বলছিল যে আমাদের সাথে রাজপথে যারা ছিল তারা হয়তো সংখ্যা বিচারে স্ট্রাকচারে ছোট হতে পারে, বাট আমরা সরকার গঠন করলে তখন হচ্ছে আমরা তাদেরকে নিব। এবং সেটার একটা প্রতিফলন আমরা দেখলাম, সেখানে তারা শরীর দল থেকে 3 জনকে তারাকে একটা মন্ত্রিত্ব দিল। এখন জাতীয় সরকারের মডেলটা এরকম না যে আমি বিরোধী দলকে অ্যাকোমোডেট করবো পার্লামেন্টে, মানে ক্যাবিনেটে, এবং বিরোধী দল বলে কিছু থাকবে না, যেটা চায়নাতে হয়। তো সেটা তো করেনি। আরেকটা কথা, উনি একটা কথা বলছে যে অপোজিশন লিডার হিসেবে জিএম কাদের অনেক বেশি হাই প্রোফাইল ছিলেন বা অনেক কিছু ছিলেন। আমি এটার সাথে একমত না। দেখুন, জিএম কাদের কিছুদিন, খুব বেশি দিন আগের ঘটনা না, উনি ইন্ডিয়া থেকে ফেরত এসে বলেছিলেন এয়ারপোর্টে সম্ভবত, যে বলছিলেন যে ভারতে কি বলে আসছি আমি এটা এখানে বলতে পারবো না। দেখুন, বিদেশের সাথে আপনি মিটিং করতে পারেন, অনেকেই মিটিং করে, আমরাও করি অনেক দেশের সাথে, অনেক অর্গানাইজেশনের সাথে, কিন্তু কি কথা হয়েছে রাষ্ট্রীয় স্বার্থে, পলিটিক্যাল স্বার্থে আপনি এটা মিডিয়ার সামনে বলতে পারবেন না। এটা আপনার দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। সুতরাং এ ধরনের কোনো লিডারকে আমরা আসলে দেখতেই চাই না। আরেকটা বিষয় আপনি খেয়াল করেন যে শেখ হাসিনা এখনো পর্যন্ত গৃহবন্দী ইন্ডিয়াতে। শেখ হাসিনার সাথে পাতি নেতা, ওয়ার্ড নেতা, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে অনেক জায়গায় অনেকে কথা বলতেছে,
আমি শেষ করি, তারা শেষ করি, তারা আমি শেষ official, করি। তারা কিন্তু রাষ্ট্রীয় অতিথি বলছে, তারা শোনেন, কিন্তু- আমি শেষ তারা করি, আমি শেষ official, করি। তারা কিন্তু রাষ্ট্রীয় অতিথি বলছে, তারা শোনেন কিন্তু- শোনেন শোনেন শেষ করি। সেটা হচ্ছে ধরেন সে জায়গা থেকে এখনো জিএম কাদের কিছুদিন আগে উনি বলছেন, একটা অন রেকর্ড উনি ইন্টারভিউতে বলছেন যে উনি এখনো পর্যন্ত শেখ হাসিনার সাথে উনি যোগাযোগ রাখতেছেন, উনি ফোনে কথা বলছেন। তো সুতরাং আপনি দেখেন যে শেখ হাসিনা, যে আওয়ামী লীগ, যে ফেসিবাদ বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেছে, যে জায়গা থেকে ধরেন জাতীয় পার্টির একটা ঐতিহাসিক সুযোগ ছিল। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন ছোটবেলায় আপনি ধরেন, আমার বয়স কথার কথা 5 বছর অবস্থা, আপনি যদি আমাকে সাইকেল দিতেন, সাইকেলের প্রতি আমার আকর্ষণ থাকতো, এখন আমার আকর্ষণ থাকবে না। যে বয়সে আপনার প্রেম আসছে, সেই বয়সে আপনার প্রেমিকা লাগবে, টাকা লাগবে। আপনার বুড়া বয়সে প্রেম আসে তো লাভ নাই। তো ধরেন জাতীয় পার্টির ঐতিহাসিকভাবে সেটাকে রিভাইভ করার বড় সুযোগ ছিল। আপনি 14 ইলেকশন বলেন, 18 ইলেকশন বলেন, 24 ইলেকশন বলেন, কোথায় জাতীয় পার্টি এই বাংলাদেশ রাষ্ট্রের সাথে দাঁড়িয়েছে? জাতীয় পার্টি তো বাংলাদেশের একটা বিট্রিয়ার পার্টি হিসেবে সবসময় ছিল। এবং আপনাকে আমি বলি, ধরেন পাটোয়ারি ভাইয়েরও একটা কথায় কনফিট আছে। ধরেন উনি সংসদে, পার্লামেন্টে দাঁড়িয়ে উনি একবার বলছিলেন যে 14 ইলেকশনে না যাওয়াটা বিএনপির বড় ভুল। কিছুদিন আগে উনি ইন্টারভিউতে একটা টকশোতে বলেছিলেন যে 14 ইলেকশনটা এই ফরম্যাটে করা আওয়ামী লীগের বড় ভুল। তাহলে কোনটা বড় ভুল সেটা কিন্তু আমরা জানতে পারবো না। সুতরাং জাতীয় পার্টি কোন স্ট্যান্ডে আছে এটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে প্রমাণিত। যদিও আমরা জাতীয় পার্টির রাইটসকে রিভাইভ করার জন্য আমরা সবসময় সোচ্চাচ্ছিলাম, আপনার টকশোতেও সোচ্চাচ্ছিলাম, এবং আমাদের প্রতিপক্ষরা আমাদের এই কথা বলেছিল যে জাতীয় পার্টি থেকে আমরা টাকা আছি, কিন্তু না, রাষ্ট্রের স্বার্থে আমরা বলেছিলাম মফ করে কোনো রাষ্ট্র পার্টিকে, কোনো অফিস জ্বালানো যাবে না, কোনো পার্টিকে নিষিদ্ধ করা যাবে না। জাতীয় পার্টি হয়তো সেই সুযোগটা পেয়েছে এবং তাদের হয়তো সেই লেজিটিমেসির জায়গা থেকে এখন কোনো প্রশ্ন আসতেছে না। কিন্তু ধরেন জাতীয় পার্টি উনি যে কথাটা বলছে যে জাতীয় বিএনপি এবং জামাত এক হয়ে গেছে, এটার পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে। কারণটা কি জানেন? ধরেন 91 সালের পরবর্তী পর থেকে জাতীয় পার্টি বাংলাদেশে একটা আঞ্চলিক ভিত্তিক দল, একেবারে আঞ্চলিক ভিত্তিক দল। যদিও সেই ইলেকশনে 70% ভোট পেয়েছিল, 35টা আসন পেয়েছিল, এরশাদ সাহেব 5টা আসন পেয়েছিল, কিন্তু সে জায়গা থেকে জাতীয় পার্টি বাংলাদেশে আর মেইন স্ট্রিম পলিটিক্স পার্টি ছিল না কখনো। তারা সবসময় একটা বনসাই হিসেবে ছিল। তো জাতীয় পার্টির ভোট ব্যাংকটা আসলে নর্থ বেঙ্গল কেন্দ্রিক। আপনি যদি এবারে ভোটারের যদি ম্যাপটা দেখেন, প্রত্যেকটি আসনে, ওই আসনগুলোতেই, ওনাদের যে আসনগুলোতে সবচেয়ে বেশি ওনারা এগিয়ে থাকতো, সেগুলোকে ভোট মানে কনভার্ট করেছে জামাত। এ কারণে ওনারা আসলে জামাতকে থাকে পরাজিত হওয়ার কারণে জামাতের এই যে দেখে ভোটারদের আর পুনরুদ্ধার হবে না, যার কারণে ওনারা বলছে বিএনপি জামাত আসলে একসাথে। আসলে কিন্তু বিএনপি জামাত এখন কোনোভাবে একভাবে নাই। এবং আপনি খেয়াল করে থাকেন, গত কয়েকদিন আগে, 4-5 দিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি বলেছেন যে জামাতকে পলিটিক্যালি নির্মূল করতে হবে। সুতরাং আমি মনে করি যে এটা আর এক হওয়ার কোনো সুযোগ নেই। এবার আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ, যে ফর্মেটে আপনি আওয়ামী লীগকে বলেন না কেন, সে আওয়ামী লীগ যদি 20 বছর পরে ফেরত আসে, আমি মনে করি না যে বিএনপি জামাত এখন যে পর্যায়ে চলে গেছে, সে পর্যায়ে থেকে আর একক রাজনীতি বা এটাকে স্ক্রিপ্টেড বলার কোনো সুযোগ তার নেই। মানে কি জামাত বিএনপির এখন বর্তমান অবস্থা রেল্যান্ডের মতো? না, এখন তাদের অবস্থানটা সরকারি দল, বিরোধী দল। জামাত তার নিজস্ব আদর্শ রাজনীতি করে, যদিও তার আদর্শ সে এটাকে অক্ষুণ্ণ রাখতে পারছে কিনা সেটা অন্য ভিন্ন আলাপ। কিন্তু বিএনপি রাজনীতি করে, জামাতের রাজনীতি করে। এখন দুটা মানে আমাদের দুজনের পথ গেছে দুই দিকে। ধন্যবাদ ডক্টর রাকিব। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখছেন বাংলা টক, আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশা। আমরা কথা বলছিলাম মুক্ত গণমাধ্যম এবং রাজনৈতিক বাস্তবতা নিয়ে। রাজনৈতিক বাস্তবতা কিন্তু আসলে বর্তমানে বলা যেতে পারে যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পরে রাজনৈতিক মাঠে কিন্তু তেমন নতুন বড় কোনো ইস্যু না থাকলেও গণভোটকে নিয়ে নানা আলোচনা চলছে। আমরা এখানে যদি একটু বলতে চাই যে গণভোটে জনগণের প্রত্যক্ষ রায় পাশ কাটিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে এক গভীর রাজনৈতিক সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে, এমন অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আসলে এই যে ধরনের বক্তব্য, এটা কি কেবল রাজনৈতিক কৌশল নাকি সরাসরি জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে গিয়ে তাদের অবস্থান? না, আসলে এটা তো রাজনৈতিক বক্তব্য। আমি পাটোয়ারি ভাই একদিকে আর রাকিবের একদিকে আমি বক্তব্য শুনছিলাম। আসলে জামাত এবং বিএনপি, পাটোয়ারি ভাই বলছেন যে এরা আসলে ভাগ হইতে পারবে না, এবং আমি আমার অবস্থান থেকে চাই এরা জীবনেও ভাগ না হোক। ভাগ যদি হয়, আওয়ামী লীগ যদি কোনোভাবে চলে আসে, ভাই আমাদের মেরে ফেলবে। হিসাব সহজ। আওয়ামী লীগের মতো একটা দানব, যার নাম শুনলে আমার এখনও মনে করেন যে পশম দাঁড়ায় যায়। এই আওয়ামী লীগের অত্যাচারে আমার বাপ 2014 একজন শিক্ষক ছিলেন, রিটায়ার্ড করার পর 6 মাস পালাই ছিলেন। এরপরে স্ট্রোক করছে 2014 ডিসেম্বরে, এই পালাই থাকার পরে। এরপরে 3 বছর বিছানায় ছিলেন। মারা যাওয়ার 15 দিন আগেও পুলিশ গেছে আমার বাসায় ওয়ারেন্ট নিয়ে। আমি সেই পরিবারের সন্তান। আমি যে পত্রিকায় চাকরি করি, এই পত্রিকায় কেউ একটা বিজ্ঞাপন যদি দিত, পরের দিন আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থাগুলো ফোন করে বলা হয়তো যে নয়া দিগন্তে বিজ্ঞাপন দিয়েছো, তাহলে তো তোমাদের ভালোই ইনকাম। আর কেউ বিজ্ঞাপন দিত না। না খেয়ে রয়েছি ভাই, না খেয়েছিলাম। বাড়ির গাছ বেচছি, মাছ বেচছি, জায়গা বেচছি, এই বিক্রি করে তারপরে ওই সাংবাদিকতা টিকেছিলাম। এই দানব, এই আওয়ামী লীগ আর কোনোদিন আসুক,
সেটা আমরা চাই না। আওয়ামী যে লীগের কারণে আওয়ামী লীগের ভয়ে যেভাবে অনেকে পালিয়েছিল বিএনপি কিংবা জামাতের, একইভাবে তো এখন আমরা শুনি যে আওয়ামী লীগ করা অনেকে কিন্তু তারাও পালিয়ে বেড়াচ্ছে। আর ও তো চোর, চুরি করছে, ব্যাংক লুট করছে, মানুষ মারছে, খুন করছে, গুম করছে, ধরে নিয়ে গেছে। এইভাবে টকশোতে এইভাবে আলোচনা করে আপনি নিচে নামতে পারতেন? আপনারা ধরে নিয়ে যাইতো হ্যান্ডকাপ পড়াইয়া, ধরে নিয়ে যাইতো। আজকে অস্বীকার করুক ভাই, ধরে নিয়ে যাইতো। এটা দানব ছিল, ভয় না পাই কোনো উপায় আছে ভাই? আপনি কি সাপরে ভয় পাবেন না? কুকুরে ভয় পাবেন না? সেই রকম আওয়ামী লীগকে আমরা ভয় পাই ভাই। এবং আমি চাই না বিএনপি জামাত এই যত পলিটিক্যাল এই হোক সেই হোক, কিন্তু আওয়ামী লীগ ইস্যুতে আল্লাহর হস্তে যাতে ওনারা এক থাকেন, নাইলে আমরা মারা যাবো ভাই। আওয়ামী লীগ ইস্যুতে আসলে বিএনপি জামাতের যে অবস্থান সেটা কোনো দ্বন্দ্বের জায়গায় থাকবে না, কি মনে করেন ব্যারিস্টার শামীম পাটোয়ারি? আপনি কিন্তু এর আগেও বলেছেন, অবশ্যই থাকবে কিন্তু বাস্তবিক যেটা রাকিব যে কথা বলছেন যে বর্তমান অবস্থার কারণে তারা কখনোই এক লাইনে আর ফিরবে না, আপনার যেটা বলছেন যে তারা আসলেই একই বৃন্তে তাদের অবস্থান। দেখেন, রংপুর সদরে জিএম কাদের তৃতীয় হয়েছে, গাইবান্ধায় আমি তৃতীয় হয়েছি। আমাদের 5-6 জন প্রার্থী যারা অনেক ভোট পাইতেন সবাই তৃতীয় হয়েছেন। দ্বিতীয় হয় কন্টেস্ট, তৃতীয় কিভাবে হলাম? তৃতীয় হলাম জামাত, বিএনপি, এনসিপি, ইউনিস গভর্নমেন্ট মিলে এটা ভাগ করেছে, এই আসনগুলো অমুক পাবে, এই আসনগুলো অমুক পাবে, ওখানে জামাত বেশি ভোট পাবে। আমার আসনে 2008 সালে জামাত ভোট পেয়েছিল 61,000, সেখানে মহাজোট ভোট পেয়েছিল 1,51,000 8 সালে। আর এখন সেখানে আমরা পেলাম 35,000 ভোট, জামাত পেল 1,40,000 ভোট, দ্বিতীয় হলো বিএনপি। এই টোটাল রেডিক্যাল শিফটটা তো ন্যাচারাল না। জিএম কাদের বলেছিলেন যে কথা কী হয়েছে এটা বলতে পারবো না, এক্স্যাক্টলি কথা জামাতের আমির সাহেবও বলেছেন কয়দিন আগে, তার সাক্ষাৎকারে বলেছেন যে ভারতে আমরা পাঠিয়েছিলাম, সেখানে কি কথা হয়েছে বলতে পারবো না। ভারত আমেরিকার সাথে কি কথা হয় এটা কি কখনো জনগণ কি আজান দিয়ে বলতে পারে? কেউ বলতে পেরেছে আজ পর্যন্ত? জিএম কাদের সরলভাবে বলেছেন। নাও যেটি প্রবলেম, অবশ্যই আওয়ামী লীগের অন্যায়, দুর্নীতি, নির্যাতন এগুলো তো আমরা দেখেছি। নয়া দিগন্ত, ইসলামিক টিভি, আরও দিগন্ত টিভি যেভাবে তারা বন্ধ করে, এটা চরম অন্যায়, চরম অন্যায়। সমস্যা হচ্ছে ওই একই রকম অন্যায় যদি আওয়ামী লীগের সাথে করা হয় তাহলে আওয়ামী লীগ একটা জাস্টিফিকেশন দেখানোর সুযোগ পাবে। সো ডেফিনেটলি আপনাকে কঠোর হতে হবে। ইউ হ্যাভ টু ক্রুয়েল এনাফ টু বিকাম কাইন্ড অ্যান্ড কাইন্ড এনাফ টু বিকাম ক্রুয়েল। কখন টাইমিংটা হচ্ছে রাজনীতিবিদের সিদ্ধান্ত, এটা খুব কঠিন সিদ্ধান্ত। আওয়ামী লীগের অসম্ভব দোষ আছে, তারা অন্যায় করেছে, সব কিছু আছে। ইভেন যুদ্ধবাদীর বিচারেও তাদের বাড়াবাড়ি আছে, তারা ফাঁসি নিশ্চিত না করে শান্তি পাচ্ছিল না, এটার কোনো প্রয়োজন ছিল। কিন্তু 71 সালেও তো জামাতের বিশাল দায় আছে, সে দায় সত্ত্বেও কি জামাত ভোটে আসেনি? ইলেকশনে আসছে না, মানুষ ভোটে দিয়েছে না। সো অবশ্যই একটা সময় পরে আওয়ামী লীগের দায় কমে আসতে পারে। আর ইনক্লুশন, রাষ্ট্র তো, অর্থনীতি তো, আপনি যদি ধরে রাখেন 30% লোক আপনার দোকানে আসবে না, আপনার বেচাকেনা হবে না, 30% লোক অ্যাড দেবেন, আজকে ইকোনমি খারাপ কেন? আওয়ামী লীগের লোকজন টাকা খরচ করতেছে না, সেজন্য ইকোনমি খারাপ, ওয়ান অফ দ্য রিজন। জি, ধন্যবাদ জনাব ব্যারিস্টার শামীম পাটোয়ারি। আমরা ফিরছি একটা রাকিব আল হাসান আপনার কাছে। আপনি নিশ্চয়ই জানেন যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন উনি বলেছেন আজকে গণভোটের রায় বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদের দিকে যাবে দেশ। কি মনে করেন আপনি? আমরা একবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। ওটার বাইরে আজকে আবার হচ্ছে কি জনাব আল্লামা মামুনুল হক তিনিও একটা কথা বলেছেন যে আমরা যদি সংবিধান যদি সংস্কারের দিকে না হাঁটে তাহলে আমরা পুনর্লিখনের দিকে হাঁটবো। আমি মনে করি যে এগুলো ধরেন যারা বলছে এগুলো মাঠ উত্তপ্ত করার জন্য রাজনৈতিকভাবে বলছে, এটার আমি কোনো গুরুত্ব দেখি না। কারণ জুলাই সনদ বাস্তবায়ন বলেন 180 দিন একটা টাইম ফ্রেম রয়েছে, বিএনপি অলরেডি ম্যাক্সিমাম অধ্যাদেশ আইনি পরিণত করেছে, বাকিটাও একটা পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে, এগ্রিমেন্টের মাধ্যমে এটা হবে। কিন্তু বিরোধিতা করার জন্য যদি বিরোধিতা করেন তাহলে এর তো কোনো কাউন্টার জবাব আমার কাছে নাই। কিন্তু আমি মনে করি ধরেন রাষ্ট্রের স্বার্থে, শুধুমাত্র আওয়ামী লীগের ইস্যুতে না, রাষ্ট্রের যে কোনো স্বার্থে বিএনপি জামাত না কেন, যে কোনো পলিটিক্যাল পার্টি, ইভেন যদি জাতীয় পার্টি হয়, বাম দলগুলো হয়, প্রত্যেকেই রাষ্ট্রীয় স্বার্থে হবে, একা হবে। এবং এক্ষেত্রে আমি মনে করি যে একটা গুড সাইন অলরেডি আমাদের আছে। কারণ হচ্ছে কি সংবিধান সংস্কার করার জন্য যে 266 রুল অনুযায়ী যে কমিটি গঠন করা হচ্ছে, সেখানে 12 জন বিএনপি থেকে, 12 জনের মধ্যে 7 জন তার দলীয়, 5 জন তার শরিক, বা এখানে আমি শুনলাম জাতীয় পার্টিকেও সম্মত অফার করা হয়েছে বা একজন থাকবে। তো ন্যাশনাল কনসেন্সাস আমি মনে করি যে এই জাতীয় জিনিসগুলো আমাদের একটা পজিটিভ সাইন দেয়। এবং আমরা মনে করি যে আমাদের ফেলে আসা অতীত, দুঃস্ব অতীতকে পিছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আজকের মুক্ত গণমাধ্যম দিবসও আমার এটাকে চাওয়া। ধন্যবাদ ডক্টর রাকিব আল হাসান। আমরা প্রত্যাশা করি যে আসলে সকল সংশয় সংকট কাটিয়ে বাংলাদেশ আসলে একটা স্থিতিশীল অবস্থায় হাঁটুক, সেটা আমরা চাই। আমাকে নাহলে আপনাকে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর রাকিব আল হাসান, জনাব আবু সালেহ আকন এবং ব্যারিস্টার শামীম পাটোয়ারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখা হবে পরবর্তীতে কোনো ভিন্ন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।